গুড আফটারনুন স্টুডেন্টস। আশা করি সকলে ভালো আছো। তো তোমাদের বাংলা ব্যাকরণের সমাস থেকে যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা যেটাকে এমসিকিউ বলা হয়, তোমরা এই নামেই বেশি চেনো। তো সেই এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেন্স নিয়ে কিছুদিন আলোচনা করছি। তো সেই সমাসের মাল্টিপল চয়েস কোশ্চেন্স বা বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলীর পরবর্তী অংশ নিয়ে আজ আমি চলে এসেছি। চলো বাকি প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। এবং তোমরা প্রস্তুত তো? আচ্ছা, চলো দেখা যাক। তো এর আগের ক্লাস অব্দি আমরা 60টা কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করেছিলাম, তাই তো? তো দেখো এবার 61 দাগে। ব্যাস বাক্যের মধ্যস্থিত পদ সমাসবদ্ধ পদে লোপ পেলে যে কর্মধারয় সমাস হয়: ক উপমান, খ উপমিত, গ রূপক, ঘ মধ্যপদলোপী কর্মধার। তো ব্যাস বাক্যের মধ্যস্থিত পদ অর্থাৎ মাঝের পদ সমাসবদ্ধ পদ হয়ে যাওয়ার পর সেই মাঝে যে পদটি থাকে ব্যাস বাক্যের, সেটি লোপ পায়। তো মাঝের পদ লোপ পেলে কোন সমাস হয় শিখেছিলাম আমরা? না, মধ্যপদলোপী, তাই তো? মধ্যপদলোপী মানেই তো মাঝের পদ লোপ পাওয়া। ফলে সঠিক উত্তর হবে ঘ, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তারপর 62 দাগে দেখো, কোন সমাসে পূর্ব ও পর উভয় পদ সাধারণত বিশেষ্য হয় এবং পূর্বপদ পরপদের বিশেষণ স্থানীয় হয়? তো কোন সমাসে হয়ে থাকে যে পূর্ব আর পরপদ উভয় পদই বিশেষণ বিশেষ্য হয়ে থাকে, কিন্তু পূর্বপদ পরপদের বিশেষণ স্থানীয় হয়? কোন সমাসে আমরা এরকম জেনে এসেছি? না, দেখো অপশনস দেখো, ক উপমান, খ উপমিত, গ রূপক, ঘ মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তো চারটে অপশনস এর মধ্যে কোনটা সঠিক হবে? কোন সমাসে দেখি আমরা উভয় পদই বিশেষ্য কিন্তু পূর্বপদ পরপদের বিশেষণ স্থানীয় হয়ে থাকে? না, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তাহলে এরও সঠিক উত্তর হবে খ, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ঠিক আছে। তারপর 63 দাগে দেখো, সিঁদুর রাখার কৌটা, সিঁদুর কৌটা কোন সমাস? এখানে ব্যাস বাক্য দেওয়া আছে এবং সমাসবদ্ধ পদটিও দেওয়া আছে। এবং দেখো ব্যাস বাক্যে ভালো করে খেয়াল করো, সিঁদুর রাখার কৌটা, এবং সেটা সমাসবদ্ধ পদ হয়ে যাওয়ার পর দেখো শুধুই সিঁদুর কৌটা, অর্থাৎ পূর্বপদ আর পরপদ যুক্ত হয়ে গেছে। কিন্তু মাঝের এই যে রাখা, এটা কিন্তু সমাসবদ্ধ পদে আর নেই, লোপ পেয়েছে। ফলে মাঝের পদ লোপ পেলে কোন সমাস হয় তোমরা তো জানোই। তো অপশনস দেখো, ক উপমান কর্মধারয়, খ রূপক কর্মধারয়, গ মধ্যপদলোপী কর্মধারয়, খ উপমিত কর্মধারয় সমাস। তো মাঝের পদ লোপ পেলে কোন সমাস হয়? একদম সঠিক উত্তর গ, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তাহলে সঠিক উত্তর হবে গ এর দাগে। তারপর 64 দাগে দেখো, মধ্যপদলোপী কর্মধারয় সমাসের মৌমাছি এর সঠিক ব্যাস বাক্য কোনটি? তো এখানে একটা সমাসবদ্ধ পদ দেওয়া হয়েছে, সেটার সঠিক ব্যাস বাক্য আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো কি কি অপশনস আছে দেখো, ক মৌ ও মাছি, খ মাছি সঞ্চয়কারী মৌ, নাকি গ মৌ সঞ্চয়কারী মাছি, নাকি ঘ মৌ মাছির সমাহার। তো মৌমাছি আসল এর ব্যাস বাক্য কোনটি? মৌ ও মাছি তাই কখনো হয়? নিশ্চয়ই নয়, মধু আর মাছি আলাদা আলাদা। এর মাঝখানে ও দিয়ে দ্বন্দ্ব সমাসের নিশ্চয়ই হবে না। মাছি সঞ্চয়কারী মৌ, মৌ মানে কি? মধু। মধু কখনো মাছি সঞ্চয় করে কি? নিশ্চয়ই নয়, তাহলে এটাও হবে না।
মৌ সঞ্চয়কারী মাছি, যে মধু সঞ্চয়কারী মাছি কাকে বলা হয়? মৌমাছিকে বলা হয়। মৌমাছির সমাহার, তাই কখনো হয়? মানে সংখ্যা বোঝাচ্ছে। তাহলে তোমরা যেটা ভেবেছো ক, মৌ সঞ্চয়কারী মাছি, এটাই সঠিক উত্তর। অর্থাৎ মৌমাছির ব্যাসবাক্য, সঠিক ব্যাসবাক্য গয়ের দাগে মৌ সঞ্চয়কারী মাছি। এরপর 65 দাগে দেখো, কোন কর্মধারয় সমাসে উভয় পদ বিশেষ্য কিংবা বিশেষণের সঙ্গে বিশেষ্য বা উভয় পদ বিশেষণ? ভালো করে বোঝো। আহ কোন কর্মধারয় সমাস, এটা কর্মধারয়ের ক্ষেত্রে যে উভয় পদ বিশেষ্য হয়, কিংবা ও পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষ্য হয়, কিংবা উভয় পদই বিশেষণ হয়। হুম? তো কোন কর্মধারয় সমাসের ক্ষেত্রে এইরকমটা হয়ে থাকে? না ক, সাধারণ কর্মধারয় সমাস, নাকি খ, উপমান কর্মধারয় সমাস, নাকি গ, উপমিত কর্মধারয় সমাস, নাকি খ, রূপক কর্মধারয় সমাস? তো কোন সমাসের ক্ষেত্রে আমরা এরকম জেনে এসেছি যে উভয় পদ বিশেষ্য, কিংবা একটা বিশেষণ একটা বিশেষ্য, কিংবা উভয় পদই বিশেষণ? না, সাধারণ কর্মধারয় সম্পর্কে আমরা এরকম জেনে এসেছি, তাই তো? তাহলে সঠিক উত্তর হবে ক, সাধারণ কর্মধারয় সমাস। তো আমরা এইটা সাধারণত জানি কর্মধারয় সমাসের সংজ্ঞা অর্থে, তাই না? যে উভয় পদ বিশেষ্য, পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য, কিংবা উভয় পদ বিশেষণ হয়ে থাকে, এটা কর্মধারয় সমাসের ক্ষেত্রে আমরা জেনে আসছি। তো এইরকমটা যদি থেকে থাকে, আর অপশনে যদি অন্যান্য ধরো আহ, অব্যয়ীভাব সমাস, দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস যদি থাকে, তখন সঠিক উত্তর কর্মধারয় সমাসই হবে কিন্তু। হুম? যদি তার ভাগ যদি আলাদা আলাদা করে থাকে, ঠিক এইরকম যে সাধারণ কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস, এগুলো কি সাধারণত কর্মধারয় সমাসের শ্রেণী বিভাগ আমরা জেনে এসেছি, তাই তো? এরকম যদি শ্রেণী বিভাগগুলি দেওয়া থাকে, তখন কিন্তু সাধারণ কর্মধারয় সমাস হিসাবেই কিন্তু আমরা পাবো। ঠিক আছে? তাহলে মনে রেখো এটা সাধারণ কর্মধারয় সমাস। তারপর 67 দাগে দেখো, যিনি রাজা তিনি ঋষি, কোন সমাস? সাধারণ তৎপুরুষ সমাস, একশেষ দ্বন্দ্ব সমাস, সাধারণ কর্মধারয় সমাস, নাকি কোনোটিই নয়? এখানে তিনটি যে অপশন দেওয়া সেগুলোর কোনোটিই হবে না। তো যিনি তিনি, যে সে, এগুলো কোন সমাসের ক্ষেত্রে থাকে? না, কর্মধারয়ের ক্ষেত্রে থাকে। এবং যেহেতু এখানে সাধারণ কর্মধারয় আছে, তাই এটাই হবে সঠিক উত্তর। হম, যে সঠিক উত্তর হবে গ, সাধারণ কর্মধারয়। ঠিক আছে? তারপর 68 দাগে দেখো, পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? তো কোন সমাসের ক্ষেত্রে আমরা জেনে আসি যে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদ যেটা থাকে সেটির অর্থ বেশি করে প্রাধান্য পায়? এবং পূর্বপদের সঙ্গে যে বিভক্তি যুক্ত থাকে সমস্যমান পূর্বপদে, সেটা সমাসবদ্ধ পদ হয়ে যাওয়ার পর সেই বিভক্তিটা লোপ পায়। কোন সমাসের ক্ষেত্রে? অপশন দেখো, ক, বহুব্রীহি সমাস, খ, তৎপুরুষ সমাস, ক, কর্মধারয় সমাস, ঘ, দ্বিগু সমাস। তো কোন সমাসে এরকমটা হয়ে থাকে? না, তৎপুরুষ সমাসে, তাই তো? তাহলে সঠিক উত্তর হবে খ, তৎপুরুষ সমাস। ঠিক আছে? তারপর 69 দাগে দেখো, কোন সমাসের পূর্বপদ কারক ও অকারকের বিভক্তি অনুযায়ী হয়ে থাকে? হুম,
তো আগে অপশন গুলো দেখে নাও, যে কর্মধারয় সমাস, খ বহুব্রীহি সমাস, ক তৎপুরুষ সমাস, ঘ দ্বন্দ্ব সমাস। তো এই সমাসগুলির মধ্যে কোন সমাসের ক্ষেত্রে এটা হয়ে থাকে যে পূর্বপদ কারক ও অকারকের বিভক্তি অনুযায়ী হয়ে থাকে? তো আমরা একটু আগে কি জানলাম, যে তৎপুরুষ সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায়, তাই তো? তাহলে কোন সমাসের পূর্বপদে বিভক্তি যুক্ত থাকে, যেটা সমাসবদ্ধ পদে লোপ পায়? তৎপুরুষ সমাসে। তাহলে এখানে প্রশ্ন দেখো, কোন সমাসের পূর্বপদ কারক ও অকারকের বিভক্তি অনুযায়ী হয়ে থাকে? তো বিভক্তি থাকে কোন তৎপুরুষে, সরি বলেই গেলাম যে কোন সমাসে, না তৎপুরুষ সমাসে, তাই তো? তাহলে এই চারটির মধ্যে সঠিক উত্তর হবে গ তৎপুরুষ সমাস। তো এটা মনে রেখো যে তৎপুরুষ সমাসের পূর্বপদের যে বিভক্তি থাকে, যুক্ত থাকে, সেটা কারক ও অকারকের অনুযায়ী সেই বিভক্তি যুক্ত থাকে। আচ্ছা, তারপর 70-এর দাগে, তৎপুরুষ সমাসে পূর্বপদের কি লোপ পায়? তৎপুরুষ সমাসে পূর্বপদের কি লোপ পায়? ক অনুসর্গ, নাকি খ বিভক্তি, নাকি গ প্রত্যয়, নাকি ঘ নির্দেশন? তো পূর্বপদের কি লোপ পায় মানে ব্যাস বাক্যের পূর্বপদে কি যুক্ত থাকে? বিভক্তি যুক্ত থাকে, সেটা সমাসবদ্ধ পদে গিয়ে লোপ পায়। তাহলে কি লোপ পাচ্ছে? বিভক্তি। তাহলে সঠিক উত্তর হবে খ বিভক্তি। ঠিক আছে, তারপর পরের দিকে দেখো, কারকের বিভক্তি অনুযায়ী তৎপুরুষ সমাস কয় প্রকার? তো আমরা এটা জেনেছি যে তৎপুরুষ সমাসের সমসমান পূর্ব পদে বিভক্তি যুক্ত থাকে, পরপদে লোপ পায়। সুতরাং তৎপুরুষ সমাস বিভক্তি অনুযায়ী হয়ে থাকে, এবং কোন বা কিসের বিভক্তি অনুযায়ী হয়? না একটা কারকের বিভক্তি অনুযায়ী হয়, আর একটা অকারকের বিভক্তি অনুযায়ী হয়ে থাকে। তো সেই কারকের বিভক্তি অনুযায়ী তৎপুরুষ সমাসকে কয় ভাগে ভাগ করা যায়, কয় প্রকার? তো অপশন দেখো, ক 4, খ 5, গ 6, ঘ 7 প্রকার। তো এই কয়টির মধ্যে কি হবে সঠিক উত্তর? না 6 প্রকার। যেমন 1 কর্ম তৎপুরুষ, করণ তৎপুরুষ, নিমিত্ত তৎপুরুষ, অপাদান তৎপুরুষ, সম্বন্ধ তৎপুরুষ, আর অধিকরণ তৎপুরুষ, তাই তো? তাহলে কয়টি হলো? 6টি। তাহলে এর সঠিক উত্তর হবে গয়ের দাগে 6, 6 প্রকার। তারপর 72-এর দাগে দেখ, অকারকের বিভক্তি অনুযায়ী তৎপুরুষ সমাস কয় প্রকার? অপশন দেখো, ক 3 প্রকার, খ 4 প্রকার, গ 5 প্রকার, ঘ 6 প্রকার। তো সঠিক উত্তর কি হবে? তো অকারকের বিভক্তি অনুযায়ী তৎপুরুষ সমাসের কয়টি ভাগ? তো কোনটা হবে সঠিক উত্তর? না কারক অনুযায়ী 6 প্রকার, আর অকারকের বিভক্তি অনুযায়ী আমরা জেনে এসেছি 5 প্রকার, তাই তো? তো সঠিক উত্তর হবে গ 5 প্রকার। কি কি বলতো? যে না তৎপুরুষ, বা যেটাকে নং বলা হয়, নং তৎপুরুষ, উপপদ তৎপুরুষ, হ্যাঁ, ক্রিয়া বিশেষণ তৎপুরুষ, ব্যক্তি তৎপুরুষ, আর উপসর্গ তৎপুরুষ, তাই তো? আচ্ছা, এবার 73-এর দাগে দেখ, কোন তৎপুরুষ সমাসে কে বিভক্তি লোপ পায়? কোন তৎপুরুষ সমাসে? এটা এখন এবার আমরা জানবো তৎপুরুষের ভাগ অনুযায়ী এই উত্তরগুলি দিতে হবে, কারণ কারকের বিভক্তি অনুযায়ী যে বিভক্তিগুলি লোপ পায়, তো কারক অনুযায়ী সেই পদটিতে কি বিভক্তি যুক্ত থাকতে পারে সেটাই আমাদেরকে বলার। এবং আমরা তো কারক জেনে এসেছি, তাই কারক অনুযায়ী তার কি বিভক্তি যুক্ত থাকে এটা বলা খুবই সহজ। এবং আমরা
সমাসের ক্ষেত্রেও এগুলো আমরা শিখে এসেছি, তাই তো? তো দেখো, ক কর্ম তৎপুরুষ, খ করণ তৎপুরুষ, গ অপাদান তৎপুরুষ, ঘ সম্বন্ধ তৎপুরুষ। তো এই কয়টি ভাগের মধ্যে কোনটা হবে সঠিক উত্তর? যে কোন তৎপুরুষ সমাসের ক্ষেত্রে কে বিভক্তি লোপ পায়। আচ্ছা, তোমরা এটা মনে করো যে কোন কারকের ক্ষেত্রে কে বিভক্তি লোপ মানে যুক্ত থাকে। কোন কারকে থাকে না? কর্মকারকে কে বিভক্তি থাকে। তো এখানে সমাস অর্থাৎ তৎপুরুষ সমাসে কে বিভক্তি লোপ পায় কোন তৎপুরুষ সমাস? তাহলে যেহেতু কর্মকারকে থাকে যুক্ত, তাই কর্ম তৎপুরুষ হবে। তাহলে সঠিক উত্তর হবে ক কর্ম তৎপুরুষ সমাস। ঠিক আছে, তারপরে দাগে রাখবে কোন তৎপুরুষ সমাসে দ্বারা দিয়া ইত্যাদি লোপ পায়। তো আগে আমাদের এটা মনে করতে হবে যে কোন কারকের ক্ষেত্রে দ্বারা দিয়া ইত্যাদি যুক্ত থাকে। কোন কারকে যুক্ত থাকে না? করণ কারকে, তাই তো? দ্বারা দিয়া কর্তৃক হলে করণ কারক হয়, রাইট? তাহলে এখানে মানে তৎপুরুষ সমাসের ক্ষেত্রে এই দ্বারা দিয়া লোপ পাচ্ছে। তাহলে স্বাভাবিকভাবে কোন তৎপুরুষ হবে না? অপশন দেখো, ক কর্ম তৎপুরুষ সমাস, খ করণ তৎপুরুষ সমাস, গ নিমিত্ত তৎপুরুষ সমাস, ঘ অপাদান তৎপুরুষ সমাস। কোন সমাসের ক্ষেত্রে দ্বারা দিয়া ইত্যাদি লোপ পায় না? করণ তৎপুরুষ, যেহেতু দ্বারা দিয়া কর্তৃক করণ কারক, এখানে কারক বিভক্তি অনুযায়ী লোপ পাচ্ছে, তাই করণ তৎপুরুষ হবে। তাহলে সঠিক উত্তর খ করণ তৎপুরুষ। তারপর 75 দাগে দেখো, যুক্ত, উন্নীত, বিশিষ্ট ইত্যাদি যুক্তার্থক শব্দ পরপদ রূপে ব্যবহৃত হলে কোন তৎপুরুষ সমাস হয়। তো কারকের বিভক্তি অনুযায়ী যে সমস্ত তৎপুরুষ সমাসগুলি হয়ে থাকে এবং সেই বিভক্তিগুলি লোপ পেয়ে যে তৎপুরুষ সমাস হয়ে থাকে, এছাড়াও এই যুক্ত, উন্নীত, বিশিষ্ট তিনটি দেখো যুক্তার্থক শব্দ। যুক্ত কয়তয়, এটা যুক্তার্থক। উন্নীত এটাও যুক্তার্থক। বিশিষ্ট এটাও যুক্তার্থক। তো এই যুক্ত, উন্নীত, বিশিষ্ট এই যুক্তার্থক শব্দগুলি পরপদ রূপে ব্যবহৃত হয়ে কোন কোন তৎপুরুষ সমাস হয়ে থাকে। দেখো অপশনস দেখো, অপশন ক কর্ম তৎপুরুষ, খ করণ তৎপুরুষ, গ নিমিত্ত তৎপুরুষ, ঘ অপাদান তৎপুরুষ। কোনটা হবে সঠিক উত্তর না? খ করণ তৎপুরুষ। করণ এর ক্ষেত্রে এই যুক্ত, উন্নীত, বিশিষ্ট যুক্তার্থগুলি পরপদে ব্যবহৃত হয়। আচ্ছা, তারপরে দেখো 76 দাগে, নিমিত্ত, জন্য, উদ্দেশ্য কোন সমাসের ক্ষেত্রে লোপ পায়। তো সমাসে আসার আগে তাহলে আমাদের আগে মনে করতে হবে কি না, এই নিমিত্ত, জন্য, উদ্দেশ্য এগুলি কোন কারকের সাথে যুক্ত থাকে বিভক্তি অনুযায়ী। তো কোন কারকে নিমিত্ত, জন্য, উদ্দেশ্য থাকে? নিমিত্ত। তাহলে এখানে কোন সমাসের ক্ষেত্রে এই নিমিত্ত, জন্য, উদ্দেশ্য লোপ পাবে না? নিমিত্ত তৎপুরুষের, তাই না? খুবই সহজ। তাহলে এই কর্ম তৎপুরুষ, করণ তৎপুরুষ, নিমিত্ত তৎপুরুষ আর অপাদান তৎপুরুষের মধ্যে সঠিক উত্তর হবে গ নিমিত্ত তৎপুরুষ সমাস। তারপরে দাগে দেখো, হইতে থেকে অনুসর্গ লোপ পেলে কোন সমাস হয়। তো হইতে থেকে এই অনুসর্গগুলি কোন সমাসে যুক্ত থাকে, মানে সরি, কোন কারকে যুক্ত থাকে। হইতে থেকে ছোট অপাদান কারক। তো এখানে হইতে থেকে এগুলি লোপ পাচ্ছে কোন সমাসে? কোন তৎপুরুষ সমাসে না? খুবই সহজভাবে যা বলতে পারবে তোমরা যে অপাদান তৎপুরুষে। তো এখানে চারটি অপশনের মধ্যে যে ক করণ তৎপুরুষ, খ অপাদান তৎপুরুষ, গ নিমিত্ত তৎপুরুষ, ঘ সম্বন্ধ তৎপুরুষ, এই চারটি অপশনস এর মধ্যে সঠিক উত্তর হবে খ অপাদান তৎপুরুষ।
তারপর ৭৮-এর দাগে দেখো, কোন তৎপুরুষ সমাসে র এর বিভক্তি লোপ পায়? তো র এর বিভক্তি কোন কারকের ক্ষেত্রে যুক্ত থাকে? আচ্ছা, আগে অপশন গুলো দেখো। ক অপাদান তৎপুরুষ, খ সম্বন্ধ তৎপুরুষ, গ নিমিত্ত তৎপুরুষ, ঘ করণ তৎপুরুষ। তো কারকের ক্ষেত্রে এই র এর বিভক্তি যুক্ত থাকে কোন কারকে? অপাদান কারকে, নাকি সম্বন্ধ পদে, নাকি নিমিত্ত কারকে, নাকি করণ কারকে? কোন কারকের সঙ্গে এই বিভক্তি যুক্ত থাকে? না, সম্বন্ধ পদের ক্ষেত্রে র এর যুক্ত থাকে। তাই এই সমাসের ক্ষেত্রে র এর বিভক্তি লোপ পাবে কোন তৎপুরুষ সমাসে? না, সম্বন্ধ তৎপুরুষ সমাসে। তাহলে এই সঠিক উত্তর হবে খ সম্বন্ধ তৎপুরুষ। তারপরে দেখে দেখ, কোন তৎপুরুষ সমাসে এ অন্ত্যেষ্ঠ এই বিভক্তিগুলি লোপ পায়? কি কি অপশন আছে? ক অপাদান তৎপুরুষ, খ নিমিত্ত তৎপুরুষ, গ কর্ম তৎপুরুষ, ঘ অধিকরণ তৎপুরুষ। তো কোন কারকের ক্ষেত্রে এ অন্ত্যেষ্ঠ বিভক্তি যুক্ত থাকে? অপাদান কারকে, নাকি নিমিত্ত কারকে, নাকি কর্মকারকে, নাকি অধিকরণ কারক? কোন কারকে যুক্ত থাকে এ অন্ত্যেষ্ঠ? অধিকরণ কারকে আমরা জেনে এসেছি এ অন্ত্যেষ্ঠ বিভক্তি যুক্ত থাকে। তো এখানে তার উল্টো, এখানে যুক্ত ছিল সেটা সমাসবদ্ধ পদে লুপ্ত হবে বা লোপ পাবে। তো তাহলে কোন তৎপুরুষ সমাস হবে? খুবই স্বাভাবিকভাবে অধিকরণ তৎপুরুষ। তাহলে এই সঠিক উত্তর হবে ক্ষয়ের দাগ, অধিকরণ তৎপুরুষ। তারপরে তার কোন সমাসে পূর্বপদের পরনিপাত হয়? অর্থাৎ পূর্বপদের পরনিপাত বলতে কি আমরা আগের মানে আলোচনার ক্লাসে আমরা জেনে এসেছি। তো এখানে আরো একবার মনে করিয়ে দিই। তো এই পূর্বপদের পরনিপাত হচ্ছে পূর্বপদ পরপদের জায়গায় বসবে, পরপদ পূর্বপদের জায়গায় বসবে, সেটাই পরনিপাত পূর্বপদে। তো সেটা কোন সমাসের ক্ষেত্রে হয়ে থাকে? ইভেন কোন তৎপুরুষ সমাসের ক্ষেত্রে হয়ে থাকে? ক অপাদান তৎপুরুষ, খ না তৎপুরুষ, গ অধিকরণ তৎপুরুষ, ঘ কোনোটিই নয়। অর্থাৎ এই তিনটি অপশনের মধ্যে কোনোটাই নয়। তো কোন সমাসের ক্ষেত্রে হয় পূর্বপদের পরনিপাত? না, সঠিক উত্তর ক অধিকরণ তৎপুরুষ। অর্থাৎ অধিকরণ তৎপুরুষের পূর্বপদের পরনিপাত হয়। তারপরে দেখো, শয়নের নিমিত্ত কক্ষ কোন তৎপুরুষ? কি কি অপশন আছে? অপশন ক কর্ম তৎপুরুষ, খ করণ তৎপুরুষ, গ নিমিত্ত তৎপুরুষ, ঘ অপাদান তৎপুরুষ। তো নিমিত্ত যুক্ত থাকে কোন কারকে? নিমিত্তর জন্য উদ্দেশ্য নিমিত্ত কারকে। তো এখানে শয়নের নিমিত্ত কক্ষ, এটা ব্যাস বাক্য। এটা যখন সমাসবদ্ধ পদ হবে তখন কি হয়ে যাবে? না শয়ন কক্ষ, মাঝের এই বিভক্তি লোপ পাবে। তো যেহেতু ব্যাস বাক্যের নিমিত্ত আছে, তাই কোন তৎপুরুষ হওয়ার কথা? না নিমিত্ত তৎপুরুষ। একদমই সহজ, এটা তুমি দেখলেই বুঝতে পেরে যাবে। তাহলে সঠিক উত্তর হবে গ নিমিত্ত তৎপুরুষ। তারপর ৮২ দাগে দেখো, বিশ্বের স্রষ্টা কোন তৎপুরুষ? বিশ্বের স্রষ্টা। তো এখানে অপশন দেখো, করণ তৎপুরুষ, নাকি নিমিত্ত তৎপুরুষ, নাকি গ অপাদান তৎপুরুষ, নাকি ঘ সম্বন্ধ তৎপুরুষ। তো এটা ব্যাস বাক্য, এটা যখন সমাসবদ্ধ পদ হবে কি হবে? বিশ্ব স্রষ্টা। তো এখানে বিভক্তি কি যুক্ত রয়েছে? বিশ্ব যুক্ত এর, বিশ্বে। তো এখানে এর বিভক্তি যুক্ত থাকছে। তো কোন কারকের ক্ষেত্রে এর বিভক্তি যুক্ত থাকে, বা কোন তৎপুরুষ সমাসের ক্ষেত্রে এর বিভক্তি লোপ পায়?
সম্বন্ধ তৎপুরুষ বা সম্বন্ধ পদ। হুম, কারকের ক্ষেত্রে সম্বন্ধ পদের সঙ্গে এর বিভক্তি যুক্ত থাকে, আর সমাসের ক্ষেত্রে সম্বন্ধ তৎপুরুষের ক্ষেত্রে এর বিভক্তি লোপ পায়। ফলে এই বিশ্বের স্রষ্টা, এটা কোন তৎপুরুষ সমাস হবে? না, সঠিক উত্তর ঘ, সম্বন্ধ তৎপুরুষ হবে। তারপর ৮৩ দাগে দেখো, বাসনকে মাজা কোন তৎপুরুষ সমাস? অপশন ক, কর্ম তৎপুরুষ, খ, করণ তৎপুরুষ, গ, অপাদান তৎপুরুষ, ঘ, সম্বন্ধ তৎপুরুষ। বাসনকে মাজা, এটা ব্যাস বাক্য। সমাসবদ্ধ পদ কি হবে? বাসন মাজা। এখানে কি বিভক্তি যুক্ত আছে? না, কে বিভক্তি যুক্ত আছে। বাসন যুক্ত কে, বাসন কে, অর্থাৎ কে বিভক্তি যুক্ত থাকছে। তো কারকের ক্ষেত্রে কে বিভক্তি যুক্ত থাকে কোন কারকে? কর্মকারকে। আর তৎপুরুষ সমাসের ক্ষেত্রে কে বিভক্তি লোপ পায় কোন তৎপুরুষে? কর্ম তৎপুরুষ। তাহলে এর সঠিক উত্তর কি হবে? একদমই ঠিক বলছো, ক, অপশন ক, কর্ম তৎপুরুষ। তারপর দেখো, হীন, রোহিত, শূন্য ইত্যাদি গুণার্থক শব্দ পরপদ রূপে ব্যবহৃত হলে কোন সমাস হয়? ক, অপাদান তৎপুরুষ, খ, নিমিত্ত তৎপুরুষ, গ, করণ তৎপুরুষ, ঘ, কর্ম তৎপুরুষ। তো হীন, রোহিত, শূন্য, এই এই শব্দগুলি পরপদের সঙ্গে যুক্ত থাকে, পরপদের সঙ্গে পরপদ রূপে ব্যবহৃত হয়। যুক্ত বলা ভুল, পরপদ রূপে ব্যবহৃত হয়, যে পরপদের জায়গায় এই শব্দগুলি থাকে। তো কোন সমাসের ক্ষেত্রে এমনটা হয়ে থাকে? তো অপশন ক, অপাদান, খ, নিমিত্ত, ক, করণ, ঘ, কর্ম তৎপুরুষ। তো সঠিক উত্তর হবে গ, করণ তৎপুরুষ সমাস। তারপর ৮৫ দাগে লাগবে, আশ্রিত, প্রাপ্ত, আপন্ন, অতীত ইত্যাদি শব্দের যোগে যে তৎপুরুষ সমাস হয় তা হলো অপশন ক, অপাদান তৎপুরুষ, অপশন খ, করণ তৎপুরুষ, অপশন গ, কর্ম তৎপুরুষ, অপশন ঘ, নিমিত্ত তৎপুরুষ। কোন তৎপুরুষ সমাসের ক্ষেত্রে এই আশ্রিত, প্রাপ্ত, আপন্ন, অতীত এই শব্দগুলি যুক্ত থাকে? বলা যায় সব পরপদের সঙ্গে পরপদ রূপে ব্যবহৃত হয়? না, কর্ম তৎপুরুষের ক্ষেত্রে। তাহলে অপশন গ হবে সঠিক উত্তর। ৮৬ দাগে দেখ, হংসের রাজা ব্যাস বাক্যের সঠিক সমাসবদ্ধ পদ কোনটি? হংসরাজ, হংস রাজা, রাজহংস, নাকি কোনোটিই নেই? অর্থাৎ হংসের রাজা, এটা ব্যাস বাক্য, এটা সমাসবদ্ধ পদ কোনটা হবে? না, রাজহংস। তো হংসের রাজা কাকে বলা হয়? রাজহংসকে, তাই না? যে হাঁসের রাজা, রাজহাঁস। তো সেই জন্য এখানে কিন্তু সেই অর্থে পূর্বপদের পরনিপাত হচ্ছে না, এটা এটাই বোঝায়। হংসের রাজা কি রাজহংসই বলা। হ্যাঁ, তো এই সঠিক উত্তর হবে গ, রাজহংস। ঠিক আছে। তারপর ৮৭ দাগে, দেবের আলয় কোন তৎপুরুষ সমাস? অপশন ক, করণ তৎপুরুষ, অপশন খ, সম্বন্ধ তৎপুরুষ, অপশন গ, কর্ম তৎপুরুষ, অপশন ঘ, অধিকরণ তৎপুরুষ। তো দেবের আলয়, এখানে কোন বিভক্তি যুক্ত থাকছে? দেবের, এর বিভক্তি যুক্ত থাকছে, এবং যখন সেটা সমাসবদ্ধ পদ হবে সেটা হবে দেবালয়। তো এখানে এর বিভক্তি লোপ পাবে।
তো কোন কারকের ক্ষেত্রে এর বিভক্তি যুক্ত থাকে, যেটা সম্বন্ধ পদের ক্ষেত্রে হয়। আর কোন তৎপুরুষ সমাসের ক্ষেত্রে এর বিভক্তি লোপ পায়। তাহলে একইভাবে সম্বন্ধ তৎপুরুষ। তাহলে এর সঠিক উত্তর কি হবে? খ, সম্বন্ধ তৎপুরুষ। তারপর ৮৮টায় অগ্নি থেকে ভয় কোন তৎপুরুষ? অপশন ক, করণ তৎপুরুষ। অপশন খ, অপাদান তৎপুরুষ। অপশন গ, অধিকরণ তৎপুরুষ। অপশন ঘ, এর মধ্যে কোনোটিই নয়। তো কি বলছে? অগ্নি থেকে ভয়টা ব্যাস বাক্য রূপে আছে। এটা সমসমান পূর্বপদ, সমসমান পরপদ, মাঝে আছে থেকে। তো থেকে বিভক্তি যখন সমাসবদ্ধ পদ হবে সেটা হবে অগ্নিভয়, সেখানে থেকে বিভক্তি লোপ পাবে। তো থেকে, প্রথমে এটা বলো যে থেকে বিভক্তি কোন কারকের ক্ষেত্রে যুক্ত থাকে। আমরা জেনেছি হইতে, থেকে, অপাদান কারক। তো কোন সমাসের ক্ষেত্রে এই সমসমান ব্যাস মানে ব্যাস বাক্যে থেকে বিভক্তি যুক্ত থাকে আর সমাস সমস্ত পদে থেকে বিভক্তি লোপ পায়? কোন সমাসে? একদম ঠিকই বলেছ, যে খ, অপাদান তৎপুরুষ। তাই তো? তার সঠিক উত্তর হবে খ এর দাগে, অপাদান তৎপুরুষ সমাস। তারপর ৮৯ এর দাগে বিস্ময় দ্বারা অন্বিত কোন সমাস? দেখো, এখানে দুটো জিনিস চেনার আছে। প্রথমত হলো দ্বারা, এই বিভক্তি যুক্ত আছে মাঝে। দ্বিতীয়ত হলো পরপদ অন্বিত আছে, অন্বিত শব্দটি ব্যবহৃত হয়েছে। তো অন্বিত শব্দটি পরপদে ব্যবহৃত হলে কোন সমাস হয়, বা কোন সমাসের ক্ষেত্রে এই অন্বিত মানে শব্দটি যুক্ত থাকে? এই দুটো জিনিস আমাদেরকে মনে করতে হবে, তাহলে আমরা খুব সহজেই এটা নির্ণয় করে ফেলতে পারবো। প্রথমত দ্বারা, দ্বারা কোন কারকে থাকে? বিভক্তি অনুযায়ী করণ কারকে। তো তৎপুরুষ সমাসের ক্ষেত্রে কোন তৎপুরুষ সমাসে দ্বারা বিভক্তি লোপ পায় এবং অন্বিত শব্দটি পরপদ রূপে ব্যবহৃত হয়? কোন সমাসে? তাহলে একই রকম ভাবে যেহেতু করণ কারকে দ্বারা বিভক্তি যুক্ত থাকে, তাই তৎপুরুষ সমাসের ক্ষেত্রে দ্বারা বিভক্তি করণ তৎপুরুষেই লোপ পাবে। রাইট? তো এর সমাসবদ্ধ পদ কি হবে তাহলে? বিস্ময়ান্বিত। অন্বিত শব্দটা কিন্তু থাকছে, আর দ্বারা বিভক্তিটি লোপ পেয়ে যাচ্ছে। ফলে এটা কোন তৎপুরুষ হবে? করণ তৎপুরুষ, নাকি খ, কর্ম তৎপুরুষ, নাকি গ, অপাদান তৎপুরুষ, নাকি ঘ, সম্বন্ধ তৎপুরুষ? কি হবে? করণ তৎপুরুষ। তাহলে এর সঠিক উত্তর হবে অপশন ক, করণ। তারপরে দেখে চরণকে আশ্রিত কোন তৎপুরুষ সমাস? চরণ কে আশ্রিত। এখানেও দুটো জিনিস দ্বারা আমরা চিনতে পারবো যে কোন সমাস, তো সহজে চিনতে পারবো। তো এখানে কি বিভক্তি যুক্ত আছে? কে বিভক্তি। এবং আরো একটি চেনার উপায়, যেটা হলো আশ্রিত। আশ্রিত শব্দটি পরপদ রূপে পরপদে ব্যবহৃত হচ্ছে। তো প্রথমে বলো, কে বিভক্তি কোন কারকে যুক্ত থাকে? বলো দেখি। একদম ঠিক, কর্মকারকেই কে বিভক্তি যুক্ত থাকে। এবং কোন তৎপুরুষ সমাসের ক্ষেত্রে কে বিভক্তি লোপ পায়? একই রকম ভাবে বাক্য। খুব ভালো উত্তর, কর্মকারকে। ঠিক, এটা আমরা চিনতে পেরে গেলাম প্রথমত। এবার আসি আশ্রিত। তো কোন তৎপুরুষ সমাসের ক্ষেত্রে আশ্রিত, প্রাপ্ত, আপন্ন, অতীত ইত্যাদি শব্দগুলি ব্যবহৃত হয় পরপদ রূপে? কর্ম তৎপুরুষে। তাহলে আরো কনফার্ম হয়ে যাওয়া হলো, তাই না?
তো অপশন কি কি আছে? ক করণ তৎপুরুষ, খ অপাদান তৎপুরুষ, গ কর্ম তৎপুরুষ, ঘ সম্বন্ধ তৎপুরুষ। তো এর মধ্যে সঠিক উত্তর কি হবে? একদম ঠিক, অপশন গ কর্ম তৎপুরুষ। তো এই কর্ম হলো সঠিক উত্তর। বুঝতে পেরেছো? তো আজকে সমাসের বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হলো। অর্থাৎ তোমরা যেটা বোঝো আর কি বেশিরভাগ, যে মাল্টিপল চয়েস কোশ্চেন্স অ্যান্সার্স, তো সেগুলো নিয়ে আজকে আলোচনা হলো। উম, তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো, কোথাও অসুবিধা হয়নি, এবং আশা রাখছি তোমরা এই প্রশ্ন উত্তরে বেশ উপকৃত হয়েছো। তাই তো? আচ্ছা, তো আজকে ক্লাস এটুকুই। আবার দেখা হচ্ছে পরের ক্লাসে এই সমাসের আরো কিছু বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর নিয়ে। তো ভালো থেকো সবাই, এবং যে আহ, প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হচ্ছে এগুলো তোমরাও বাড়িতে করতে থেকো, প্র্যাকটিস করতে থেকো। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।